আজকে আমি প্ল্যানেট অফ দ্য এপস সিরিজের অসাধারণ একটা মুভি কিংডম অফ দ্য প্ল্যানেট অফ দ্য এপস এক্সপ্লেন করতে যাচ্ছি। এই সিরিজের সবগুলো মুভি একটার সাথে একটা কানেক্টেড, তাই প্রথমেই আগের পার্টগুলোর একটা সংক্ষিপ্ত ধারণা আমি আপনাদের দিয়ে দিচ্ছি, যাতে আপনারা আজকের গল্পটা খুব সুন্দরভাবে বুঝতে পারেন। তো গল্পের মেইন থিম হচ্ছে, একদিন একজন সায়েন্টিস্ট একটা অদ্ভুত কেমিক্যাল আবিষ্কার করে, যেটার মাধ্যমে বন্য প্রাণীরা বুদ্ধিমান হয়ে যাবে। আর এই কেমিক্যালের টেস্টিং করা হয় একটা ফিমেল অ্যাপ অর্থাৎ চিম্পাঞ্জির উপর। কেমিক্যালটা ওই অ্যাপের শরীরে ইনজেক্ট করার পর সে অদ্ভুতভাবে অনেক বুদ্ধিমান হয়ে যায়। তবে ওই অ্যাপটা তখন প্রেগনেন্ট ছিল। তখন ওই কেমিক্যালের ইফেক্ট তার বাচ্চার উপরেও পড়ে, যার কারণে এই বাচ্চাটা জন্মগতভাবেই মানুষের মতো বুদ্ধিমান হয়ে যায়। সেই ল্যাবে থাকা অবস্থাতেই ওই অ্যাপ তার বাচ্চার জন্ম দেয়, আর তার নাম রাখে সিজার। এরই মাঝে একদিন সায়েন্টিস্টদের মনে হয় যে তাদের এক্সপেরিমেন্ট হয়তো ফেল হয়ে গেছে, তাই তারা সেখানে থাকা সব অ্যাপদের মারতে শুরু করে। সিজারের মা তখন সিজারকে বাঁচানোর জন্য মানুষের সাথে লড়াই করতে শুরু করে। একটা পর্যায়ে সিজারের মা মারা যায়, তবে সিজার বেঁচে যায়। মায়ের মৃত্যু সহ্য করতে না পেরে সিজার মানুষের কাছ থেকে ওই কেমিক্যালগুলো কেড়ে নেয়, আর সেগুলো ধোয়ার মাধ্যমে পুরো পৃথিবীতে ছড়িয়ে দেয়। এতে করে অ্যাপরা সবাই বুদ্ধিমান হয়ে যায় এবং মানুষের মতো কথা বলতে শুরু করে। অন্যদিকে মানব সভ্যতা ধীরে ধীরে ধ্বংস হতে শুরু করে। সেখান থেকেই মানুষ এবং অ্যাপদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। তবে সিজার কখনোই এই দ্বন্দ্বের সমর্থক ছিল না। সে সবসময় চাইতো মানুষ এবং অ্যাপরা যেন মিলেমিশে থাকে। সে খুবই শান্তিপ্রিয় অ্যাপ ছিল, কিন্তু শত চেষ্টার পরেও সে তার লক্ষ্যে পুরোপুরি সফল হতে পারে না। একটা পর্যায়ে তার প্রাণ হারাতে হয়। সিজার মারা যাওয়ার বহু বছর পর মানব সভ্যতা পুরোপুরি ধ্বংস হয়ে যায়, আর অ্যাপরা পৃথিবীর উপর রাজত্ব প্রতিষ্ঠা করতে শুরু করে। তারা বিভিন্ন দল গঠন করে, পৃথিবীর বিভিন্ন এলাকা দখলে নিয়ে রাজ্য স্থাপন করে। এরকমই একটা দলের নাম ছিল ঈগলের দল। তারা ঈগলের বাসা থেকে ডিম চুরি করে আনতো, আর সেখান থেকে বাচ্চা ফুটলে ছোটবেলা থেকে তাদের ট্রেনিং দিয়ে পোষ মানাতো। বড় হওয়ার পর ওই ঈগলগুলো তাদের জন্য খাবার জোগাড় সহ অন্যান্য কাজে সাহায্য করত। কিন্তু এর একটা শর্ত ছিল যে প্রত্যেক অ্যাপের কাছে শুধুমাত্র একটা করে ঈগল থাকতে পারবে, আর তারা যখন ঈগলের ডিম কালেক্ট করতে যাবে তখন তাদেরকে খেয়াল রাখতে হবে যে তারা একটা বাসা থেকে সবগুলো ডিম আনতে পারবে না। অর্থাৎ একটা বাসায় যদি 3টা ডিম থাকে, তাহলে তারা সেখান থেকে সর্বোচ্চ 2টো ডিম নিতে পারবে। ওই দলের এক তরুণ সদস্য নোয়া একদিন তার বন্ধু আনায়া এবং সোনাকে নিয়ে ঈগলের ডিম খুঁজতে বের হয়। অনেকটা দূর যাওয়ার পর তারা একটা ঈগলের বাসা খুঁজে পায়, কিন্তু সেখানে গিয়ে দেখে বাসায় শুধুমাত্র 3টা ডিম আছে। তার মানে তারা সেখান থেকে 2টো ডিম নিতে পারবে। তখন নোয়া, সোনা আর আনায়াকে ওই 2টো ডিম নিয়ে যেতে বলে। এরপর সে পাহাড়ের উঁচু চূড়ায় অন্য ঈগলের বাসা খুঁজতে চলে যায়। সেখানে গিয়ে সে একটা ঈগলের বাসার ভিতরে কয়েকটা ডিম দেখতে পায়, কিন্তু যখনই সে ডিমগুলো নিতে যায় তখনই মা ঈগল এসে তার উপর অ্যাটাক করে। নোয়া তখন অনেক কষ্টে সেই ঈগলের হাত থেকে বেঁচে সেখান থেকে একটা ডিম তুলে নিয়ে তার বন্ধুদের কাছে ফিরে আসে। এরপর তারা 3জন মিলে যখন তাদের ঘোড়ার কাছে ফিরে যায়, তখন দেখে তাদের ঘোড়াগুলো বেশ ভয় পেয়ে আছে। সেই সাথে নোয়ার গায়ের চাদরটাও গায়েব হয়ে গেছে, যেটা সে তার ঘোড়ার উপর রেখে গিয়েছিল। এমন সময় তারা সেখানে কারো পায়ের আওয়াজ শুনতে পায়। তারা সেই আওয়াজটা ফলো করতে করতে একটা টানেলের সামনে এসে দাঁড়ায়। সেখানে নোয়া তার গায়ের চাদরটা ঝুলে থাকতে দেখে। তখন নোয়া কোনো মতে সেখান থেকে চাদরটা নিয়েই দৌড়ে পালিয়ে আসে। আসলে তারা সবসময় ওই টানেলটাকে ভয় পেত, কারণ ছোটবেলা থেকেই তাদেরকে জানানো হয়েছে যে টানেলের ওপারে মানুষরা থাকে, আর মানুষেরা ভীষণ ভয়ঙ্কর হয়। বাড়ি ফেরার পর নোয়ার হাতে ঈগলের ডিম দেখে তার মা ভীষণ খুশি হয় আর বলে, তোমার বাবা তোমার জন্য অপেক্ষা করছে। সেটা শুনে সে তার বাবার সাথে দেখা করতে চলে যায়। নোয়ার বাবা তাদের দলের লিডার ছিল। নোয়া তার বাবার সামনে গিয়ে দাঁড়ানোর সাথে সাথেই তার বাবার পোষা ঈগলটা এসে তার উপর অ্যাটাক করে। আসলে ওই ঈগলটা নোয়াকে মোটেও পছন্দ করত না। এরই মাঝে তার বাবা লক্ষ্য করে যে নোয়ার গায়ের চাদরে মানুষের রক্ত লেগে আছে। সেটা দেখে তার মনে সন্দেহ তৈরি হয়। সে নোয়াকে জিজ্ঞেস করে, তুমি কি টানেলের ওপারে গিয়েছিলে? নোয়া তার বাবাকে আশ্বস্ত করে বলে, না বাবা, আমি টানেলের ওপারে যাইনি। তখন নোয়ার বাবা বুঝতে পারে যে নিশ্চয় তাদের এলাকায় কোনো মানুষ চলে এসেছে, তাই সে নোয়ার বড় ভাইকে ডেকে চাদরটা দিয়ে দেয়
আর সেই চাদরে লেগে থাকা রক্তটা কার সেটা খুঁজে বের করে ওই মানুষটাকে তাদের এলাকা থেকে বের করে দিতে বলে। বাবার কথা মতো সে ওই মানুষটাকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে নোয়ার বাবা তার পোষা ঈগলটাকে নোয়ার ভাইয়ের পেছনে পাঠিয়ে দেয়, যাতে সে কোনো রকম বিপদে পড়লে এই ঈগলটা এসে তাদের জানাতে পারে। সেই রাতে নোয়া তাদের গোডাউনে একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। সেটা শুনে গোডাউনের দিকে গেলে সেখানে সে একটা মেয়েকে লুকিয়ে থাকতে দেখে। নোয়াকে দেখে মেয়েটা ভয়ে তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। মেয়েটার ধাক্কায় নোয়ার কাছে থাকা ডিমটা ভেঙে যায়। এমন সময় সেখানে আনায়া আর সোনাও পৌঁছে যায়। নোয়া তাদের দুজনকে বলে, ভোর হওয়ার আগেই আমাকে আরেকটা ঈগলের ডিম জোগাড় করতে হবে। এই কথা বলে সে ঘোড়াটা নিয়ে ডিমের খোঁজে বেরিয়ে পড়ে। বেশ কিছুটা পথ পার হয়ে আসার পর নোয়া হঠাৎ একটা জায়গায় কয়েকটা অ্যাপকে পড়ে থাকতে দেখে। সে যখন সেদিকে এগিয়ে যায় তখন দেখতে পাই সেখানে বেশ কয়েকটা অ্যাপ মরে পড়ে আছে, আর তাদের সবার মুখে অদ্ভুত একটা মাস্ক পরানো। এমন সময় তার বড় ভাই আহত অবস্থায় কাতরাতে কাতরাতে তার কাছে এসে বলে, এরকম আরো অনেকেই এদিকে এগিয়ে আসছে। এই কথা বলতে না বলতেই নোয়ার ভাই মারা যায়। এসব দেখে নোয়া ভীষণ ঘাবড়ে যায়। এরপর অন্য অ্যাপরা এখানে পৌঁছানোর আগেই সে একটা ঝোপের ভিতর লুকিয়ে পড়ে। তখন আড়াল থেকে নোয়া দেখে যে ওই দলের সবাই অদ্ভুত ধরনের মাস্ক পরে আছে। সেই দলের কমান্ডারের নাম ছিল সিলভা। তো সিলভা সেখানে তার দলের অ্যাপদের মরে থাকতে দেখে সেখান থেকে চলে যেতে শুরু করে। এমন সময় হঠাৎ নোয়ার চাদরটার দিকে নজর যায় তার, যে চাদরে মানুষের রক্ত লেগেছিল। মূলত নোয়ার ওই চাদরটাতে সেই মেয়েটার রক্তই লেগেছিল যাকে নোয়া গোডাউনে দেখেছে, আর সিলভারাও সেই মেয়েটাকেই খুঁজে বেড়াচ্ছিল। চাদরটা নিয়ে সেখান থেকে যাওয়ার পথেই সে দূরে নোয়ার ঘোড়াটাকে দেখতে পায়। ঘোড়াটা দেখে সে বুঝে ফেলে যে এটা তার দলের কারো নয়, তাই সে তার কাছে থাকা একটা স্পেশাল হাতিয়ারের মাধ্যমে লোহার ঘোড়াটার গায়ে ইলেকট্রিক শক দেয়। তখন ঘোড়াটা সিলভাদের কথা মতো কাজ করতে শুরু করে। সেই ঘোড়াটার মাধ্যমে সিলভা নোয়াদের আস্তানার খোঁজে বেরিয়ে পড়ে। নোয়াও তাদের ফলো করতে শুরু করে। সেখানে পৌঁছে সিলভা নোয়াদের আস্তানায় আগুন লাগিয়ে দেয়। ততক্ষণে নোয়াও সেখানে পৌঁছে যায়। এমন অবস্থা দেখে সে দ্রুত তার বাবাকে বাঁচানোর জন্য আগুন লাগা উঁচু মাচার উপর চড়তে শুরু করে, কারণ তার বাবার ঘরটা ওই মাচার উপরেই ছিল। সেখানে গিয়ে দেখে তার বাবা ঈগলগুলোকে মুক্ত করার চেষ্টা করছে। তখন নোয়াও তার বাবাকে সাহায্য করে, আর তারা দুজন মিলে সব ঈগলগুলোকে বাঁচিয়ে নেয়। কিন্তু দুর্ভাগ্যবশত নোয়া সিলভার হাত থেকে নিজের বাবাকে বাঁচাতে পারে না। এরপর সিলভা নোয়ার উপর অ্যাটাক করলে সে ওই মাচা থেকে পড়ে যায়। সৌভাগ্যবশত একটা দড়ি খুঁজে পাওয়ায় নোয়া সেটা ধরে ঝুলে থাকে। সেটা দেখে সিলভা তার কাছে থাকা ওই ইলেকট্রিক হাতিয়ারটার মাধ্যমে নোয়াকে ইলেকট্রিক শক দেয়, আর সেই সাথে বলে মহান সিজারের নামে। নোয়া তখন সেই উঁচু মাথা থেকে পড়ে অজ্ঞান হয়ে যায়। পরদিন সকালে যখন তার জ্ঞান ফেরে তখন দেখতে পায় তাদের ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। সেখানে সে তার বাবার পোষা ঈগলটাকে দেখে তার কাছে যায়। সেখানে গিয়ে দেখে তার বাবার লাশটা পড়ে আছে। এসব দেখে নোয়া ভীষণ ভেঙে পড়ে। এরপর সে তার বাবার লাশটাকে দাফন করে আর প্রতিজ্ঞা করে যে সে যেভাবেই হোক তার দলের অ্যাপদের ফিরিয়ে নিয়ে আসবেই। এরপর সে তার বাবার পোষা ঈগলটাকে ফলো করতে করতে জীবনে এই প্রথমবার ওই টানেলের ওপারে যায়। টানেলের ওপারে গিয়ে দেখে পুরো এলাকাটা বড় বড় বিল্ডিং দিয়ে ঘেরা। তার মানে সেখানে একটা সময় মানুষেরা বাস করত। কিছু দূর যাওয়ার পর নোয়া তার মায়ের চাদরটা খুঁজে পায়, কিন্তু তার মা কোথাও ছিল না। এরই মাঝে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেলে নোয়া তখন সেখানকার একটা জঙ্গলে রাতটা কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। পরদিন নোয়া তার বাবার পোষা ওই ঈগলটাকে তার হাতের উপর বসানোর জন্য গান গাইতে শুরু করে। আসলে তারা ঈগলদের দিয়ে কাজ করানোর জন্য ওই গানগুলোকে সিগন্যাল হিসেবে ব্যবহার করত, কিন্তু নোয়ার বাবার ঈগলটা তার হাতে না বসে উল্টো তাকে খামচি দিয়ে চলে যায়। তখন নোয়া ঈগলটাকে ফলো করতে করতে একটা ঘন জঙ্গলে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে একটা জায়গায় সে অনেক ধোঁয়া দেখতে পায়। তখন কৌতূহল বশত সে ধোঁয়াটার দিকে এগিয়ে যায়। সেখানে যাওয়ার সাথে সাথেই একটা খাদের ভিতরে পড়ে যায়। সেই খাদের ভিতরে একটা ওরাং ওটাং থাকতো। সে নোয়ার কাছে সিলভার ওই স্পেশাল হাতিয়ারটা দেখে। তাকে ওই মাস্ক পরা দলের সদস্য ভেবে তার উপর অ্যাটাক করে। তখন নোয়া তাকে সব ঘটনা খুলে বলে। ওরাং ওটাং তখন তাকে বলে, আমার নাম রাকা। ওই দলের অ্যাপরা আমার দলের সবাইকেও মেরে ফেলেছে। আমি এই জঙ্গলে পালিয়ে এসেছিলাম বলে এখনো বেঁচে আছি। সেখানে রাকার গলায় সিজারের কাছে থাকা সেই লকেটটা দেখা যায়। সে নোয়াকে সঙ্গে নিয়ে গিয়ে একটা পুরনো বই খুলে তাকে দেখায় আর বলে, আমার গলার এই লকেটে যে চিহ্নটা দেখতে পাচ্ছ এটার একটা বিশেষ অর্থ আছে।
এই বইটা পড়তে পারলে সেটা জানা যাবে। নোয়া অবাক হয়ে তার কথা শুনতে থাকে, কারণ তার দলের কেউ বই পড়তে জানতো না। এরপর রাকা বলে, আমাদের মহান লিডার সিজারের সময়কার অ্যাপরা বই পড়তে জানতো, তাই তারা এই লকেটের রহস্য খুঁজে বের করতে পেরেছিল। রাকার মুখে সিজারের নাম শুনে নোয়া অবাক হয় আর বলে, ওই মাস্ক পরা দলটা যখন আমার আস্তানায় অ্যাটাক করেছিল তখনও তাদের কমান্ডার সিজারের নাম নিয়েছিল। কে এই সিজার? রাকা বলে, সিজার আমাদের পূর্বপুরুষদের মধ্যে একজন। সে খুবই মহান ছিল। সেই সব অ্যাপদের শিখিয়েছিল যে তারা যদি একসাথে মিলেমিশে থাকে তাহলে যে কোনো যুদ্ধ জয় করতে পারবে। সে সব সময় শান্তি আর বন্ধুত্ব বজায় রাখার পথে চলত। কিন্তু ওই মাস্ক পরা দলের অ্যাপরা সিজারের নামের অপব্যবহার করছে। কিন্তু আমি আজও সিজারের দেখানো পথেই চলেছি। সিজার বলেছিল যে অ্যাপদের কখনো নিজের জাতির উপর হামলা করা উচিত না, তাই আমি কখনো কারো ক্ষতি করি না। এই কথা বলতে বলতে তারা দুজন ওই খাত থেকে বেরিয়ে আসে। তখনই হঠাৎ তারা দেখতে পায় যে নোয়ার পেছন পেছন সেখানে একটা মেয়েও চলে এসেছে। কিন্তু তারা মেয়েটাকে কিছু বলার আগেই সে সেখান থেকে পালিয়ে যায়। এরপর রাকা আর নোয়া একসাথে সামনের দিকে এগোতে শুরু করে, কারণ রাকা নোয়াকে সাহায্য করতে চেয়েছিল। রাস্তায় চলতে চলতে যখন রাত নেমে আসে তখন তারা একটা গুহায় গিয়ে আশ্রয় নেয়। তখন সেখানে সেই মেয়েটাও চলে আসে। তাকে দেখে রাকা বুঝতে পারে যে মেয়েটা হয়তো ক্ষুধার্ত, তাই সে দুটো আপেল তার দিকে ছুঁড়ে দেয়। মেয়েটা তখন এগিয়ে এসে আপেলগুলো খেতে শুরু করে। সেই সময় ভীষণ ঠান্ডা পড়েছিল, তাই রাকা নোয়ার চাদরটা ওই মেয়েকে দিতে বলে। কিন্তু নোয়া রাজি হয় না, কারণ ওই চাদরটা তার কাছে অনেক স্পেশাল। তখন রাকা তাকে বোঝায় যে অ্যাপদের ঠান্ডা না লাগলেও মানুষকে ঠান্ডায় কষ্ট পেতে হয়। সেটা শুনে নোয়া ওই মেয়েটাকে চাদরটা দিয়ে দেয়। পরদিন সকালে তারা ওই মেয়েটাকে নিয়েই যাত্রা শুরু করে। বেশ কিছু দূর যাওয়ার পর তারা মানুষের একটা আস্তানায় গিয়ে পৌঁছায়। সেখানে মানুষেরা অন্যান্য বন্য প্রাণীদের সাথে বসবাস করছিল, ঠিক যেমন প্রাচীনকালে মানুষেরা বন জঙ্গলে বাস করত। মানুষের এমন অবস্থা দেখে মেয়েটা ভীষণ ইমোশনাল হয়ে পড়ে। এরপর নোয়া ওই মেয়েটাকে মানুষদের কাছে রেখে আবারও তার দলের সদস্যদের খোঁজে বেরিয়ে পড়ে। তবে যাওয়ার আগে রাকা তাকে সিজারের ওই লকেটটা দিয়ে বলে, এই লকেটটা সামনে রেখো আর সিজারের দেখানো পথে চলার চেষ্টা করো। এমন সময় সেখানে সিলভা তার দলকে নিয়ে এসে ওই মানুষগুলোর উপর অ্যাটাক করে। মানুষগুলো তখন ভয়ে এদিক সেদিক ছোটাছুটি করতে শুরু করে, আর সেই অ্যাপরা তাদেরকে একে একে মারতে শুরু করে। ওই মেয়েটা তখন সেখান থেকে পালিয়ে একটা ধান ক্ষেতের ভেতর লুকিয়ে পড়ে। এমন অবস্থা দেখে নোয়া সেই মেয়েটাকে বাঁচানোর জন্য ফিরে যায়। তাকে দেখে মেয়েটা উঠে দাঁড়িয়ে চিৎকার করে তার নাম ধরে ডাকতে থাকে। তবে সেই ডাক সিলভার কানেও পৌঁছে যায়। সৌভাগ্যবশত সিলভা মেয়েটার কোনো ক্ষতি করার আগেই নোয়া তাকে আর রাকাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। বেশ কিছুটা দূর যাওয়ার পর তারা একটা নদীর পাড়ে দাঁড়ায়। মেয়েটা তখন নোয়াকে বলে, আমার নাম মে, আমি জানি তোমার দলের সদস্যরা কোথায় আছে। মেয়েটাকে কথা বলতে শুনে নোয়া আর রাকা ভীষণ অবাক হয়, কারণ তখনকার মানুষ কথা বলতে জানতো না। তখন মেয়েটা কোনোভাবে ওই ভাইরাসের প্রভাব থেকে বেঁচে গিয়েছিল দেখে সে কথা বলতে পারত। যাই হোক, সেই রাতটা তারা ওই জঙ্গলেই কাটিয়ে দেয়। এরই মাঝে নোয়া সেই ইলেকট্রিক হাতিয়ারটাও ঠিক করে ফেলে। পরদিন সকালে তারা সবাই আবারও তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। চলতে চলতে তারা একটা নদীর সামনে এসে দাঁড়ায়। নদীর ওপরে বাঁশের তৈরি একটা ব্রিজ ছিল। তারা সেই ব্রিজের উপর দিয়ে ধীরে ধীরে নদীটা পার হতে থাকে। এমন সময় হঠাৎ সিলভা তার দলকে নিয়ে এসে তাদের উপর অ্যাটাক করে। সেই ধস্তাধস্তিতে মেয়ে নদীর পানিতে পড়ে যায়। সৌভাগ্যবশত সেখানে একটা জাল আটকানো ছিল। মেয়ে তখন সেটা ধরে ঝুলতে থাকে। রাকা মেয়েকে বাঁচাতে গিয়ে সেও নদীর স্রোতে আটকা পড়ে যায়, আর সেও ওই জালটা ধরে ঝুলে থাকে। তাদের ওই অবস্থা দেখে নোয়া তাদেরকে বাঁচানোর জন্য যায়। প্রথমে সে আর রাকা মিলে মেয়েকে পাড়ে উঠায়। এরপর রাকাকে ওঠানোর সময় হঠাৎ সিলভা পেছন থেকে এসে ওই জালের দড়িটা কেটে দেয়। তখন রাকা ওই নদীর স্রোতের সাথে ভেসে চলে যায়। এরপর সিলভা নোয়া এবং মেয়েকে তাদের আস্তানায় ধরে নিয়ে যায়। সেখানে বিভিন্ন এলাকা থেকে ধরে আনা অ্যাপদেরকে বন্দি করে রাখা হয়েছিল। তাদের দিয়ে সেখানে বিভিন্ন রকম কাজ করানো হচ্ছিল। সেখানে একটা বড় গেট ছিল, যেটা খুলতে পারলে অ্যাপরা মানুষের তৈরি সব টেকনোলজি হাতিয়ে নিতে পারবে আর পুরো পৃথিবীর উপর রাজত্ব করতে পারবে। তাই সেখানে বন্দি করা অ্যাপদের দিয়ে ওই দরজায় বারুদ লাগানো হচ্ছিল, যাতে সেটা ভেঙে ফেলা যায়। এদিকে বাকি অ্যাপরা চারপাশে বাউন্ডারি বানাচ্ছিল, যাতে সমুদ্রের পানি ভিতরে না ঢুকতে পারে। সেখানে নোয়া হঠাৎ সোনাকে দেখতে পায়। তাকে দেখে সে ভীষণ খুশি হয়।
এমন সময় তার মাও সেখানে এসে হাজির হয়। নোয়া তখন তার মাকে দেখে ভীষণ ইমোশনাল হয়ে পড়ে। এদিকে মেয়েকে একটা পুরনো লাইব্রেরিতে গিয়ে আটকে রাখা হয়। সেখানে সে তারই মতো কথা বলতে পারা একটা মানুষকে দেখতে পায়, যার নাম ট্রাভেন। সেই মূলত সিলভার ওই ইলেকট্রিক হাতিয়ারটা তৈরি করেছিল, আর তার কাছ থেকেই ওই মাস্ক পরা দলের রাজা প্রক্সিমাস মানুষদের ব্যাপারে জানতে পেরেছিল। মেয়ে এই বিষয়গুলো জানতে পেরে বেশ অবাক হয়। এরই মাঝে প্রক্সিমাস বাইরে বেরিয়ে অ্যাপদের ওই বড় গেটটা খোলার জন্য ব্লাস্ট করতে বলে। অ্যাপরা সেটাই করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। এরপর তারা বিভিন্নভাবে দরজাটা খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু দরজাটা কোনো মতেই খোলা যায় না। তখন প্রক্সিমাস বিরক্ত হয়ে আবারও ভিতরে চলে যায়। ওই ব্লাস্টের শব্দ শুনে মেয়ে ট্রাভেন বলে, ওরা যদি দরজাটা ভেঙে ফেলে তাহলে মানুষের তৈরি টেকনোলজিগুলো হাতিয়ে নেবে, আমাদের উচিত ওদের বাধা দেওয়া। সেটা শুনে ট্রাভেন মেয়ের উপর রেগে গিয়ে বলে, পৃথিবী এখন অ্যাপদের হাতে, তারাই পৃথিবীর রাজা, মানুষের কোনো মূল্য নেই। তার কথা শুনে মেয়ে হতাশ হয়ে যায়। এরপর প্রক্সিমাস মেয়ে এবং নোয়াকে নিয়ে লাঞ্চ করতে বসে। সেখানে প্রক্সিমাস বলে, যত দ্রুত সম্ভব আমাদেরকে ওই টেকনোলজিগুলো দখলে নিতে হবে, তখন আমরাও মানুষের মতো চলাফেরা করতে পারবো। প্রক্সিমাস আরও জানায় যে আগেকালের মানুষেরা অনেক বুদ্ধিমান ছিল, বর্তমানে অ্যাপদের থেকেও অনেক বেশি। সেটা শুনে নোয়া ভীষণ অবাক হয়, কারণ সে আগেকালের মানুষের ব্যাপারে কিছুই জানতো না। এরপর প্রক্সিমাস মেয়েকে উদ্দেশ্য করে বলে, এই ব্যাপারে মেয়ে তো আমার থেকে ভালো বলতে পারবে, কারণ সে তো একটা সময় মানুষদের সাথেই থাকতো। এই কথা শুনে নোয়া ভীষণ কষ্ট পায়, কারণ সে ছোটবেলা থেকেই জেনে এসেছে যে মানুষরা খুবই খারাপ হয়। তবে মেয়ে একটা মানুষ হওয়া সত্ত্বেও তাকে নোয়া খারাপ ভাবেনি, কারণ সে ভেবেছিল মেয়ে কখনো মানুষদের সাথে থাকেনি। এরপর প্রক্সিমাস মেয়েকে বলে, আমি জানি তুমি ওই বাংকারে ঢোকার চেষ্টা করেছো। তার কথা শুনে মেয়ে ভীষণ ঘাবড়ে যায়। এরপর প্রক্সিমাস নোয়ার কাছে জিজ্ঞেস করে, তোমাকে কি মেয়ে কোনো বাংকারের কথা বলেছে? নোয়া বলে, না, মেয়ে আমাকে কিছুই বলেনি। তখন প্রক্সিমাস বলে, আমরা যে দরজাটা খোলার চেষ্টা করছি সেটা আসলে একটা বাংকারের দরজা। ওই বাংকারের ভেতর মানুষের তৈরি অনেক ভালো ভালো টেকনোলজি রয়েছে। ওই টেকনোলজিগুলো পাওয়ার পর আমি হব পৃথিবীর রাজা। কথাগুলো শুনে নোয়া একেবারে নীরব হয়ে যায়। এরপর সে তার বাবার পোষা ঈগলটার কাছে গিয়ে বলতে থাকে যে সে হয়তো তার দলের সদস্যদের ফিরিয়ে নিয়ে যেতে পারবে না। এই কথাটা বলতে গিয়ে নোয়ার মন খারাপ হয়ে যায়। ঈগলটা তখন বুঝতে পেরে এবার নিজে থেকেই নোয়ার হাতে এসে বসে। ঈগলটাকে নোয়ার হাতে বসতে দেখে নোয়ার মায়ের ভীষণ গর্ব হয়, কারণ ওই ঈগলটা শুধুমাত্র নোয়ার বাবার হাতেই বসতো। এমন সময় স্টিজারের সেই লকেটটার দিকে নোয়ার চোখ যায়। তখন তার মনে আবারও আত্মবিশ্বাস তৈরি হয়। সেই রাতে নোয়া মেয়ের কাছে গিয়ে বলে, দেখো, তুমি শুরু থেকেই আমাকে মিথ্যা বলে আসছো, কিন্তু আমি এখন তোমার কাছে একটা বিষয় জানতে চাই। সেটা হলো, তুমি কেন ওই বাংকারে যেতে চাও? তখন মেয়ে বলে, ওই বাংকারের ভিতরে একটা যন্ত্র আছে যেটার মাধ্যমে মানুষের কথা বলার শক্তি ফিরে আসবে। মেয়ে তাকে এটাও জানায় যে একটা সময় মানুষ অ্যাপদের তুলনায় বেশি বুদ্ধিমান ছিল, আর সেই মানুষের কারণেই সবকিছু উলটপালট হয়ে গেছে। মানুষের বানানো একটা ভাইরাসের কারণেই অ্যাপরা বুদ্ধিমান হয়েছে, আর মানুষ আদি মানবে পরিণত হয়েছে। নোয়া অবাক হয়ে তার কথাগুলো শুনতে থাকে, কারণ এসবের ব্যাপারে তার কোনো আইডিয়াই ছিল না। এরপর মেয়ে এটাও স্বীকার করে যে সে ওই বাংকারে যাওয়ার রাস্তাটা জানে। এরপর সে নোয়ার কাছে সাহায্য চায়। নোয়াও তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। এরপর নোয়া গিয়ে সোনা এবং আনায়াকে তাদের সাথে যাওয়ার জন্য অনুরোধ করে। সোনা তৎক্ষণাৎ রাজি হয়ে গেলেও আনায়া প্রথমে রাজি হয় না, কারণ সে কাজটা করতে ভয় পাচ্ছিল। কিন্তু পরবর্তীতে সেও নোয়াদের সাথে যেতে রাজি হয়ে যায়। এরপর তারা লুকিয়ে লুকিয়ে ওই জায়গাটা থেকে বেরোনোর চেষ্টা করে। এমন সময় সেখানে ট্রাভেন চলে আসে। মেয়ে তখন তাকে বোঝানোর চেষ্টা করে যে তাদের জন্য ওই বাংকারে পৌঁছানোটা খুবই জরুরি, কিন্তু ট্রাভেন তার কোনো কথাই পাত্তা দেয় না। এরপর সে যখন প্রক্সিমাসকে এই বিষয়ে জানাতে চায়, তখন মেয়ে পেছন থেকে তার উপর অ্যাটাক করে এবং তাকে মেরে ফেলে, আর নোয়া গিয়ে তার লাশটা সমুদ্রে ফেলে দেয়। এরপর তারা সমুদ্রের মধ্য দিয়ে একটা পাহাড়ের নিচে এসে দাঁড়ায়। সেখান থেকে নোয়া মেয়েকে তার পিঠে উঠিয়ে নিয়ে পাহাড়ে চড়তে শুরু করে, কারণ ওই পাহাড়ের উপরেই সেই বাংকারটা ছিল।
অনেক কষ্টের পর তারা পাহাড়ের চূড়ায় পৌঁছে যায়। এরপর বাংকারের ভিতর ঢুকেই মে ওই ডিভাইসটা খুঁজতে শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর সে ডিভাইসটা পেয়েও যায়। তখন আমরা জানতে পারি যে সেটা আসলে পৃথিবীর স্যাটেলাইট সিস্টেমকে অন করা সুইচ ছিল। এরই মাঝে নোয়া সেখানে মানুষের তৈরি একটা বই দেখতে পায়। সেখানে থাকা ছবিগুলোর মাধ্যমে সে জানতে পারে যে আগেকালের মানুষেরা অ্যাপদের উপর টর্চার করত, তাদেরকে খাঁচায় বন্দি করে রাখত। এটা দেখে মেয়ের উপর সন্দেহ তৈরি হয়, কারণ তারা জানতো যে অতীতে অ্যাপ এবং মানুষেরা মিলেমিশে থাকতো। এরই মাঝে মেয়ে সেখানে গিয়ে ভেতর থেকে বাংকারের দরজাটা খুলে দেয়। তখন প্রক্সিমাস তার দলকে নিয়ে মেয়েদের উপর অ্যাটাক করে। প্রথমে প্রক্সিমাসের দলের একটা অ্যাপ গিয়ে সোনার গলায় ছুরি ধরে। এরপর প্রক্সিমাস নোয়ার কাছে জানতে চায় যে বাংকারের ভিতরে মেয়ে তাদের জন্য কোনো ফাঁদ পেতে রেখেছে কিনা, কিন্তু নোয়া তার কথার কোনো উত্তর দেয় না। তখন সে সোনাকে মেরে ফেলার অর্ডার দেয়। সেই কথা মতো প্রক্সিমাসের দলের অ্যাপটা যখনই সোনাকে মারতে যায়, ঠিক সেই সময় মেয়ে তাকে গুলি করে মেরে ফেলে। সেই গুলির আওয়াজ শুনে সব অ্যাপরা ভয় পেয়ে যায়। তখন প্রক্সিমাস মেয়েকে জিজ্ঞেস করে, এই জিনিসটা তুমি কোথায় পেয়েছো? এরকম কি আরো আছে? কিন্তু মেয়ে তার কথার কোনো উত্তর দেয় না। আসলে এতক্ষণ ধরে প্রক্সিমাস যে টেকনোলজির কথা বলছিল সেটা হচ্ছে বিভিন্ন ধরনের অস্ত্র, যেমন পিস্তল, বোম ইত্যাদি, যেগুলো ওই বাংকারের মধ্যে সংরক্ষণ করা ছিল। মেয়ে সেখান থেকে একটা পিস্তল উঠিয়ে নিয়েছিল, আর সে খুব ভালোভাবেই জানতো যে ওই হাতিয়ারগুলো প্রক্সিমাসের হাতে পড়লে এর পরিণতি কি হতে পারে। তাই সে দৌড়ে গিয়ে বাউন্ডারির একটা অংশে বোম ব্লাস্ট করে ভেঙে ফেলে, আর সেই জায়গাটা দিয়ে সমুদ্রের পানি প্রক্সিমাসের আস্তানায় ঢুকতে শুরু করে। সেটা দেখে নোয়া এবং তার দলের অ্যাপরা দ্রুত বাংকারের ভিতরে ঢুকে পড়ে। এরই মাঝে সিলভা সেখানে গিয়ে নোয়ার সাথে লড়াই করতে শুরু করে। সৌভাগ্যবশত নোয়া কোনো মতে তাকে একটা খাদের ভিতর ফেলে দেয়, যেখান থেকে তার বেরোনোর কোনো উপায় ছিল না। এরপর নোয়া তার দলের সদস্যদের নিয়ে সেই রাস্তা দিয়ে বাংকার থেকে বেরিয়ে আসে, যেখান দিয়ে তারা ওই বাংকারে ঢুকেছিল। এমন সময় প্রক্সিমাস এসে নোয়ার উপর অ্যাটাক করে। প্রক্সিমাস অনেক শক্তিশালী হওয়ায় নোয়া তার সাথে পেরে উঠছিল না। একটা পর্যায়ে যখন নোয়া দুর্বল হয়ে পড়ে, তখন প্রক্সিমাস সেখানে থাকা সব অ্যাপদের জোর করতে থাকে তাকে রাজা মানার জন্য। অ্যাপরাও তখন বাধ্য হয়ে তার কথা মেনে নেয়। এরই মাঝে নোয়া তার সবটুকু শক্তি দিয়ে উঠে দাঁড়ায় আর জোরে জোরে তার বাবার পোষা ঈগলটাকে রাখতে শুরু করে। তখন তার দেখা দেখি বাকিরাও নিজেদের ঈগলকে রাখতে শুরু করে। তখন সেই ঈগলগুলো এসে একসাথে প্রক্সিমাসের উপর হামলা করে, আর প্রক্সিমাস তখন নিজেকে সামলাতে না পেরে পাহাড়ের চূড়া থেকে পড়ে মারা যায়। এরপর নোয়া তার দলকে নিয়ে আবারও তাদের আস্তানায় ফিরে যায়, আর সেটাকে আবারও নতুন করে সাজাতে শুরু করে। এরপর মেয়ে সেখানে নোয়ার সাথে দেখা করতে আসে। সে সাথে করে একটা পিস্তলও নিয়ে এসেছিল, যাতে নোয়া তার কথা না মানলে সে নোয়াকে মেরে ফেলতে পারে। সে নোয়ার কাছে গিয়ে বলে, যেভাবেই হোক মানুষদেরকে তাদের কথা বলার শক্তি ফিরিয়ে দিতেই হবে। এটা তাদের অধিকার। এই পৃথিবীর উপর তাদের অধিকার সবচেয়ে বেশি। তুমি তো আমাকে এই ব্যাপারে সাহায্য করতে চেয়েছিলে, এখন কি হলো? তখন নোয়া বলে, মানুষকে কথা বলার শক্তি ফিরিয়ে দিতে গিয়ে কি অ্যাপরা কথা বলার শক্তি হারিয়ে ফেলবে? সিজার আর রাকার স্বপ্ন ছিল অ্যাপ এবং মানুষ একসাথে মিলেমিশে থাকবে, কিন্তু সেটা কি মানুষ মেনে নেবে? তার কথাগুলো শুনে মেয়ে ভীষণ ইমোশনাল হয়ে পড়ে, কারণ সে জানতো মানুষ যখন আবার সভ্য হতে শুরু করবে তখন তারা অ্যাপদের কখনোই মেনে নেবে না। সেই সাথে এটাও উপলব্ধি করতে পারে যে মানুষকে তার অধিকারের জন্য নিজেই লড়াই করতে হবে। তাই সে নোয়ার কোনো ক্ষতি না করে সেখান থেকে চলে যেতে শুরু করে। তখন নোয়া তাকে ডেকে তার হাতে সিজারের সেই লকেটটা দিয়ে বলে, এটা খুবই স্পেশাল, এটাকে যত্ন করে রেখো। মেয়ে সেই লকেটটা নিয়ে সেখান থেকে সোজা চলে যায় স্যাটেলাইট স্টেশনে। সেখানে গিয়ে ওই সুইচটা অপারেটরকে দিয়ে দেয়। অপারেটর তখন সেই সুইচের মাধ্যমে স্যাটেলাইট অন করে এবং পুরো পৃথিবীতে সিগন্যাল পাঠিয়ে দেয়। তখন পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা সুস্থ মানুষেরা জানতে পারে যে তাদের মতো আরো অনেকেই পৃথিবীতে এখনো সার্ভাইভ করছে। তাই তারা একজোট হয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করার সিদ্ধান্ত নেয়। আর এখানেই আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। আজকের গল্পটা কিভাবে ডিসক্রাইব করব সেটা আমি বুঝতে পারছি না। শুধু একটা কথাই বলতে পারি, গল্পটা আমার কাছে অসাধারণ লেগেছে। আশা করি খুব দ্রুতই আমরা প্ল্যানেট অফ দ্য অ্যাপস সিরিজের নতুন কোনো মুভি দেখতে পারবো। আর এর আগের পার্টগুলো তো আমাদের চ্যানেলে আপলোড করাই আছে, তাই সেগুলো দেখার অনুরোধ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।